আচ্ছা, আজকে তোমাদের যেটা পড়াবো বলেছিলাম যে লরেঞ্জ ফোর্স, অর্থাৎ দ্য ম্যাগনেটিক ফোর্স অন এ চার্জ পার্টিকেল, যেটা আমি এখানে লিখেছি, যেটা চার্জ পার্টিকেলের ওপর ম্যাগনেটিক ফোর্স কাজ করতে পারে কি না। আমরা যেটা জেনে থাকি যে চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো চৌম্বক পদার্থ, অর্থাৎ লোহা বলো, নিকেল বলো, কোবাল্ট বলো, এই জাতীয় পদার্থকে নিয়ে গেলে আমরা জানি যে চুম্বক তাদেরকে আকর্ষণ করে, ঠিক আছে। আবার চুম্বকে চুম্বকে বিকর্ষণও হয়, কিন্তু কোনো আধান যদি আমার কোনো চুম্বক ক্ষেত্রে যদি প্রবেশ করানো হয়, তাহলে সেই আধানটার উপর কি চুম্বক ক্ষেত্র কোনো বল প্রয়োগ করবে না করবে না, এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। তো অনেকের মনে হতে পারে যে আধানের সঙ্গে তো চুম্বক আধানকে আকর্ষণ করবে এ ধরনের ঘটনা তো কখনো শুনিনি। ঠিক কথাই, যে সাপোজ ধরো এটা একটা চুম্বক ক্ষেত্র আছে, এই খাতার পৃষ্ঠাটা চুম্বক ক্ষেত্র রয়েছে। সেই চুম্বক ক্ষেত্রে আমি সাপোজ একটা কিউ আধানকে আমি রাখলাম, প্লাস হোক মাইনাস হোক যাই হোক, এটা কিউ আধানকে আমি রেখেছি। তাহলে এই আধানটা কি ওপর কি কোনো বল কাজ করবে? আধানটা কি চলতে শুরু করবে, না ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে? তো উত্তর হবে যে না, কোনো বল এখানে কাজ করবে না। আমি এই আধানটাকে যদি আমি এখানে নিয়ে আসি, কোনো বল এখানে কাজ করবে না। আচ্ছা, এবার আমি যদি প্রশ্ন করি যে এটা ইলেকট্রিক ফিল্ড, তোমরা অলরেডি ইলেকট্রোস্ট্যাটিক্সে হয়তো এটা পড়েছো যে একটা ইলেকট্রিক ফিল্ড বা একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা আধানকে যদি আমি এরকম করে রাখি, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে এর ওপর একটা বল কাজ করবে। আমি তোমাদেরকে ক্লাস 10-এর একটা ভিডিও পাঠিয়েছিলাম প্রথম দিকে, একদম যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়াই তখন একদম প্রথম দিকে, যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, এইগুলো যখন পড়াচ্ছিলাম তখন দেখবে খুব ভালো করে এগুলো বোঝানো হয়েছে যে একটা আধানের ওপর কীভাবে তড়িৎ ক্ষেত্র বল প্রয়োগ করে। তা এটা আমাদের কাছে খুব পরিষ্কার যে হ্যাঁ, যে একটা আধানকে যদি আমি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে এসে রাখি, তাহলে সে আধানের ওপর একটা ফোর্স কাজ করবে, এবং সেই ফোর্সের ফলে আধানটা কিন্তু মুভ করবে, চলাচল করবে। সেই ফোর্সটা কী হবে না, সেই ফোর্সটার মান হবে তড়িৎ ক্ষেত্রের মানের সঙ্গে এই আধানের মানটা যদি গুণ করি, তাহলে যে মানটা পাবো সেটাই হবে তার মান, এবং তড়িৎ ক্ষেত্রের যে দিক, সেই দিকেই হবে এই প্রযুক্ত বলটার দিক, ঠিক আছে। তা এটা আমরা জানি, এটা এই ফোর্সটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। এখানে যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি এই কিউ আধানকে নিয়ে এসে রাখি, সেরকম কোনো ফোর্স দেখছি কাজ করছে না। কিন্তু এইবার যদি এই চার্জটা যদি মুভ করতে শুরু করে, চার্জটা চলাচল করতে শুরু করলো, যেইমাত্র চার্জটা চলাচল করা শুরু করলো, অমনি দেখছি যে হ্যাঁ, চুম্বক ক্ষেত্র এর ওপর একটা বল প্রয়োগ করতে শুরু করলো, ঠিক আছে। চুম্বক ক্ষেত্র একটা ফোর্স অ্যাপ্লাই করতে শুরু করলো। এতক্ষণ অবধি করছিল না, কিন্তু স্থির অবস্থায় করছিল না, কিন্তু চলাচল করতে শুরু করলো, যেই সেই অমনি একটা ফোর্স অ্যাপ্লাই হতে শুরু হলো। কারণ কেন হলো এটা, কেন হলো যদি পড়ি, তাহলে আমরা ক্লাস 10-এর যে পড়াশোনা আমরা শিখেছি সেখান থেকে যদি আমরা আসি, যে তোমরা খুব ভালো করেই জানো যে একটা তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে যদি তড়িতের প্রবাহ হয়, তাহলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে একটা তড়িৎ প্রবাহ মানেটা কি? অ্যাকচুয়ালি আমি তো তোমাদেরকে বহুবার বলেছি, তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। সো মুভমেন্ট অফ চার্জ, ইলেকট্রন, সেখানে মুভমেন্ট অফ ইলেকট্রন বলতে পারি তড়িৎ প্রবাহকে, অথবা মুভমেন্ট অফ চার্জ বলতে পারি, পজিটিভ চার্জ বলতে পারি। সো পজিটিভ চার্জের একটা মুভমেন্টকে আমরা তড়িৎ প্রবাহ বলে ধরেছি, ঠিক আছে। তাহলে এখানেও তাই, একটা আধান যদি এরকমভাবে চলতে শুরু করে, তাহলে ঠিক সেইভাবেই একটা চৌম্বক ক্ষেত্র সে সৃষ্টি করে, যদি সে আধানটা চলাচল শুরু করে। এবং বাইরের একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে নিয়ে এসে আমি তাকে রেখেছি, তাহলে এই দুই চুম্বক ক্ষেত্র কী হবে না, পরস্পরের উপর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে, ঠিক যেমনটা আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের ক্ষেত্রে দেখেছি। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দেখতে গিয়ে আমরা কী দেখেছি না, তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি বরাবর এই তড়িৎ পরিবাহীর ওপর একটা বল কাজ করে, যে বলটা আমি দেখেছিলাম মোটরকে ঘোরাতে কাজে লাগে, বার্লোচক্রকে ঘোরাতে কাজে লেগেছিল। তাহলে একটা ফোর্স আসছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে, কোথায় হবে না, চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি তড়িতের প্রবাহ হয়, তাহলে একটা ফোর্স কাজ করে এই পরিবাহীর ওপরে। এখানেও ঠিক তাই, পরিবাহীর মধ্যে কে ছিল? আধান ছিল। এখানেও তাই, আধানের যদি প্রবাহ হয়, আধানের প্রবাহ মানে তো তড়িৎ প্রবাহ, সো আধানের প্রবাহ যদি হয় চুম্বক ক্ষেত্রের মধ্যে, তাহলে সেখানেও একটা বল কাজ করবে, চৌম্বক ক্ষেত্র তার উপর একটা বল কাজ প্রয়োগ করবে, এবং সেই বলের প্রভাবে সে গতি সেভাবে পাবে। এখন সেই বলটা সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করেছি কি না,
চার্জটা ধরে নিচ্ছি আমি এই ভি বেগে এইদিকে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে এদিকে, ঠিক আছে। আচ্ছা, এবার চৌম্বক ক্ষেত্রটা প্রযুক্ত হয়েছে এই দিকে বি দিকে, এবং তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। তাহলে আমি তো অলরেডি দেখেছি যে আমাকে এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম খাটাতে গেলে তিনটে আঙুলকে পরস্পরের লম্ব বরাবর রাখতে হয়, অর্থাৎ প্রবাহের দিক চৌম্বক ক্ষেত্রের দিক পরস্পরের যদি লম্ব হয় তাহলে তাদের দুজনের যে লম্ব দিক সেই দিকে বলটা প্রযুক্ত হয়। আচ্ছা, তো এই যদি ভি চার্জের ভি এর দিক হয়, অর্থাৎ আধানের গতির দিক হয়, এটা যদি বি এর দিক হয় তাহলে বি এর যে উপাংশ সাইন থিটা, বি সাইন থিটা, সেটা তাহলে এর সঙ্গে লম্ব হবে, ঠিক আছে। তাহলে এই লম্ব উপাংশ, এই উপাংশ আর এরা পরস্পর লম্ব, তাহলে তাদের যে লম্ব দিকে যে অর্থাৎ এই দুই তলের যে লম্ব, অর্থাৎ এই পৃষ্ঠ থেকে উপরের দিকে হতে পারে আবার নিচের দিকে হতে পারে, এই দুদিকে তাহলে একটা বল কাজ করবে। তাহলে সেই বলটার মান কী হবে না, সিম্পলি এফ ইকুয়াল টু কিউ ইন্টু বি সাইন থিটা, অর্থাৎ এইদিকে এবং এদিকে থাকছে কিউ ইন্টু বি সাইন থিটা, জাস্ট গুণ হবে। এবং আমরা জানি যে ভেক্টরের যে নিয়ম যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিউ ভি ক্রস বি, অর্থাৎ সাইন থিটা ফ্যাক্টরটা সেক্ষেত্রে আমরা জানি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রেই আসে, তো কিউ বি ক্রস ভি এই ফর্মে আসবে। তাহলে এবার যদি আমি ডিরেকশানটার কথা বলতে চাই তাহলে ডিরেকশানটা কী হবে না, ভি ক্রস বি, অর্থাৎ আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ দেখো উপরের দিকে বেরিয়ে চলে আসছে, অর্থাৎ খাতা থেকে উপরের দিকে আমার এই বলের দিকটা হবে, ঠিক আছে। এই বলের মানটা থেকে আমি এখানে টেসলার একটা ফর্মুলা বের করেছি, অর্থাৎ এক টেসলা কাকে বলে বা চৌম্বক ক্ষেত্র কাকে বলে যদি বার করতে চাই, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের আর একটা সংজ্ঞা দেওয়ার একটা উপায় আছে। সেক্ষেত্রে একক আধান এবং একক বেগ নিয়ে যদি সে কোনো চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে এবং তার ফলে যদি সে 1 নিউটন বা একক বল তার উপর প্রযুক্ত হয়, তাহলে চৌম্বক ক্ষেত্রটাকে আমি 1 টেসলা বলতে পারি, ঠিক আছে। মানে সবগুলোকে 1 করে দিলে এফ ইকুয়াল টু বি হবে আর কি, সিম্পলি লজিক হচ্ছে এই সিম্পল। আচ্ছা, তাহলে সেই জায়গা থেকে আমি এখান থেকে বলতে পারছি একটা, যে তাহলে বি এর যে ডিরেকশান তার সঙ্গে এফ এর বলের ডিরেকশান পরস্পরের লম্ব হবে, কারণ বি আর ভি যে তলে অবস্থান করছে এফ কিন্তু সেই তলের লম্ব বরাবর হবে, ঠিক আছে। এটার মানে তো আমরা তাই জানি ক্রস প্রোডাক্টের মানে, যে বি আর ভি যে তলে অবস্থান করছে এফ তার সেই তলের সঙ্গে লম্ব হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ভেক্টরিয়াল নোটেশন লরেঞ্জ ফোর্সের। লরেঞ্জ এটা ম্যাগনেটিক ফোর্স অবশ্যই, হ্যাঁ, এটাও লরেঞ্জ ফোর্স, এটা লরেঞ্জ ইলেকট্রিক ফোর্স, এটা লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স, দুটোকে কম্বাইন করে লরেঞ্জ ফোর্স বলা হয়। সেটার একটা ইকুয়েশন আছে, আমরা পরে দেখবো সেটা, কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি, এই দুটোকে একসঙ্গে লরেঞ্জ ফোর্স বলা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার আমরা এটার প্রকৃতি সম্পর্কে একটু আমরা ধারণা করি, ঠিক আছে। প্রকৃতি কীরকম না, অলরেডি আমি দেখো এটা দেখতে পেয়েছি যে ভি এর সঙ্গে আর বি এর সঙ্গে দুজনের সঙ্গে কিন্তু ফোর্সটা কিন্তু লম্ব অভিমুখে আছে। তাহলে এদের মধ্যে লম্ব হয় তাহলে ভি এর একটা ডিরেকশান আছে, সেই অভিমুখের সঙ্গে লম্বভাবে দেখছি প্রযুক্ত হচ্ছে আমার ফোর্স। তাহলে সরণটা কোন দিকে হবে, ভি এর দিকেই হবে, আমরা জানি ভি এর দিকেই সরণ হয় সবসময়, তাই তো। তাহলে সরণের দিক আর বলের দিক পরস্পর লম্ব, খুবই চেনা লাগছে আশা করি। বল আর সরণ যদি পরস্পর লম্ব হয়, সো কার্যহীন বলের একটা উদাহরণ। কী হয় সেক্ষেত্রে আমরা জানি ডিডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএস, অর্থাৎ কস 90 হয়ে যায়, অ্যাঙ্গেলটা যেহেতু 90 ওদের মধ্যে, সেহেতু কার্যটা শূন্য হয়ে যায়, সো কার্যহীন বলের উদাহরণ তোমরা জানো। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে তাহলে লরেঞ্জ ফোর্সের দ্বারা কিন্তু কোনো কার্য হয় না, ঠিক আছে। এটা আমাদের তাহলে জানা থাকলো। কৃতকার্য যদি শূন্য হয়, আমরা আরেকটা ইকুয়েশনও পড়েছিলাম, দেখো কোনো আধানের বা কোনো কণার ওপর কৃতকার্য হচ্ছে কি না, তার গতিশক্তির পার্থক্যের সঙ্গে সমান হয়। এই উপপাদ্যটা আমরা বার করেছিলাম কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারে, গতিশক্তির যে পরিবর্তন তার সঙ্গে এটা সমান হয়। তাহলে কৃতকার্য যদি শূন্য হয় তাহলে গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আর একটা এখান থেকে তথ্য পেলাম যে গতিশক্তি কিন্তু ধ্রুবক থাকবে লরেঞ্জ ফোর্সের অধীনে। তাহলে লরেঞ্জ ফোর্সের অধীনে কোনো কৃতকার্য হবে না, লরেঞ্জ ফোর্সের অধীনে গতিশক্তি ধ্রুবক থাকবে। আর একটা ব্যাপার এখানে আসছে, সেটা হচ্ছে যে তোমার যে বেগটা, দেখো বেগটা কিন্তু সমবেগে থাকছে, অর্থাৎ তোমার গতিশক্তি যদি ধ্রুবক হয়ে যায় তাহলে যে বেগ, সেই বেগটা কিন্তু ধ্রুবক থাকবে। অথচ কিন্তু একটা বল প্রযুক্ত হচ্ছে, আমরা জানি যে বল প্রযুক্ত হলে কিন্তু বেগ হয় বেড়ে যায় নাহলে কমে যায়। বেগের অভিমুখে বল প্রয়োগ করলে বেগ বেড়ে যাবে, বেগের বিরুদ্ধে বল প্রয়োগ করলে বেগ কমে যাবে, অর্থাৎ
ত্বরণ বা মন্দনের ব্যাপারটা চলে আসবে বল প্রয়োগের সঙ্গে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে না, গতিবেগ কিন্তু গতিশক্তি ধ্রুবক, অর্থাৎ গতিবেগও কিন্তু ধ্রুবক থাকবে। অর্থাৎ লরেঞ্জ ফোর্সের জন্যে কণার মধ্যে কোনো ত্বরণ কিন্তু বা মন্দন কিন্তু সৃষ্টি হয় না। ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। আচ্ছা, আমি অনেকটা বলে ফেললাম তোমাদেরকে লরেঞ্জ ফোর্স নিয়ে কথা, যেহেতু নতুন জিনিস অনেক কথা বললাম ঠিকই। নেক্সট কাজগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করবো, নাহলে আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা, সিজিএস পদ্ধতিটা একটু দেখে নেবে। সিজিএস পদ্ধতিতে 1/c একটা ফ্যাক্টর আসবে, যে সি হচ্ছে যে ভেলোসিটি অফ লাইট, সেই ফ্যাক্টরটা এখানে আসে। তাতে আমার যে সিজিএসের যে ভ্যালুগুলো সেগুলো বসাতে হবে তোমাকে। কুলম্বের পরিবর্তে স্ট্যাট কুলম, এখানে বি এর পরিবর্তে টেসলার পরিবর্তে গাউস বসাতে হবে। ঠিক আছে, 10⁴ গাউস আমরা জানি, 1 টেসলা ইকুয়াল টু, তোমরা বলেছিলাম দেখতে তোমাদেরকে, তো সেগুলো বসিয়ে ওটা পাওয়া যাবে। এখানে আমি আরেকটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে তোমার যে কণাটার যে গতি, সেই গতির যে অভিমুখ, সেটা যদি চৌম্বক ক্ষেত্রের দিকেই হয়, এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি করতে পারতাম ক্লাসে তোমাদেরকে পেলে। এই যে বি যে এদিকে যাচ্ছে, সেই বি এর দিকেই যদি ভি এর দিকও যদি বি এর দিকের সঙ্গে একই হয়, অর্থাৎ কণার গতিটা চুম্বক ক্ষেত্রের দিক বরাবরই যদি হয়, তাহলে কী হবে? থিটাটা 0 হয়ে যাবে। থিটা 0 হয়ে গেলে দেখো সাইন থিটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ফোর্স 0। অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিকে যদি একই হয়ে যায়, চুম্বক ক্ষেত্রের দিক আর কণার গতির দিক যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু লরেঞ্জ ফোর্স 0 হয়ে যাবে। ঠিক আছে, তাই সেটা কিন্তু কখনো হবে না এখানে। আচ্ছা, এবার আমি যেটা পড়বো সেটা হচ্ছে যে এরকম তোমাদের একটা দেখানো হয়েছে সুষম চুম্বক ক্ষেত্র, অর্থাৎ সর্বত্র ম্যাগনেটিক ফিল্ড বা বি এর মান সব জায়গায় সমান এবং দিকও সমান একই। ডট দেওয়া হয়েছে। ডট মানে তোমরা জানো যে খাতা থেকে উপরের দিকে সবসময়, ক্রস মানে খাতা থেকে নিচের দিকে, সেটা বোঝানোর জন্য আমরা দিয়ে থাকি ডট। তো সেই অবস্থায় একটা আধান, কিউ আধান, এরকম ভি বেগ নিয়ে ঢুকে গেল এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে। তো ঢুকে যাওয়ার পর তার গতির প্রকৃতিটা কীরকম হবে? তো গতির প্রকৃতি খুব স্বাভাবিক, যে ও বি ওকে ফোর্স দেবে, এবং ওই ফোর্সের ফলে কী হবে না, সে তোমার চলাচল শুরু করবে। এবং চলাচল যদি শুরু করে, তাহলে দেখো যে ফোর্সটা যে কাজ করছে, আমি আগেই বলেছি যে এফ অর্থাৎ বল, প্রযুক্ত বল এই ভি এর দিকের সঙ্গে সর্বদা লম্ব হবে। ঠিক আছে, বি এবং ভি দুজনের সঙ্গে লম্ব হবে। সো আমি ইন্ডিভিজুয়াল এখানে ভি এর কথা বলছি, ভি এর সঙ্গে অলওয়েজ পারপেন্ডিকুলার থাকবে ফোর্স, অর্থাৎ বি আর এফ আর ভি এর মধ্যে সবসময় লম্ব কাজ করবে একটা। তাহলে আবার কিন্তু লম্বভাবে কাজ করলেও কিন্তু কখনও কিন্তু এটা থেমে থাকছে না, অলওয়েজ কিন্তু ভি কিন্তু মুভ করছে, অর্থাৎ ভি যত মুভ করবে এফ কিন্তু সবসময় ওকে লম্বভাবে কাজ করতে হবে। তাহলে এই যে শর্ত, অর্থাৎ গতিবেগ এবং তার উপর প্রযুক্ত বল সর্বদা লম্ব অবস্থান থাকবে, এই রকম শর্ত যদি সবসময় পালন করতে হয়, তাহলে কি হবে? তাহলে তাকে অবশ্যই একটা সার্কুলার মোশন শো করতে হবে, অর্থাৎ তাকে একটা জায়গায় বৃত্তাকার পথে তাকে ঘুরতে হবে, যার রেডিয়াস বরাবর সর্বদা বলটা কাজ করবে, এবং তাহলেই কিন্তু এই শর্তটা পালিত হবে। ঠিক আছে, তাহলে লরেঞ্জ ফোর্সের অধীনে যদি চৌম্বক ম্যাগনেটিক ফোর্সের অধীনে যদি কোনো কণা, যদি আহিত কণা যদি ঢুকে পড়ে ভি ভেলোসিটি নিয়ে, তাহলে কী হবে না, সে বৃত্তাকার পথেই কিন্তু ঘুরবে সবসময়। ঠিক আছে, আচ্ছা, আমরা নেক্সট আরেকটা পড়বো, লাস্টে পড়বো যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি এরকম একটা আধান যদি ঢুকে পড়ে ভি বেগ নিয়ে, সেক্ষেত্রে সে কীরকম গতিপথ দেখাবে বা তার সঞ্চারপথটা কেমন হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই শর্ত মানতে গেলে একমাত্র তাকে বৃত্তাকার পথেই ঘুরে বেড়াতে হবে, তা নাহলে কিন্তু এই শর্ত পালিত হবে না। আর এক্ষেত্রে একটা জিনিস খুব পরিষ্কার, আমি এখানে অনেক কথা লিখেছি, তোমাদের বইয়েও সেগুলো লেখা আছে, অসুবিধা কিছু নয়। প্লাস দেখো এই যে এফ যে সর্বদা কেন্দ্রাভিমুখী বল, তার মানে এটা পরিষ্কার যে একটা অভিকেন্দ্র বল যোগাচ্ছে এই কণাটাকে এর চারপাশে ঘোরার জন্য, একটা অভিকেন্দ্র বল যোগাচ্ছে কিন্তু এই লরেঞ্জ ফোর্সটা। তাহলে লরেঞ্জ ফোর্সকে যদি অভিকেন্দ্র বলের সঙ্গে যদি সমান করি, অভিকেন্দ্র বলের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের সঙ্গে যদি সমান করে দিই, তাহলে আমরা কোথায় যাই একটু দেখতে পারি, আমরা এগিয়ে করেওছি সেটাই অলরেডি। কিউ ভি ক্রস বি, দেখো বুঝতেই পারছো যে বি যেহেতু পাতার তলের সঙ্গে লম্ব, আর পাতার তলের উপরেই ভি অবস্থান করছে, এফ অবস্থান করছে, তার মানে ভি এর সঙ্গে বি সবসময় লম্ব অবস্থানে থাকবে, কারণ এই তলের থেকেই তলের উপরেই লম্ব বিটা। আজ এই কিউ ভি বি সাইন 90 করে দিয়েছি আমি এখানে, তো সিম্পল হয়ে গেছে অনেক বেশি, আমার সেই ঝামেলাগুলো থাকছে না এখানে। আচ্ছা, এগিয়ে নিয়ে আসি একটু কথাটাকে। তারপরে আমি কি করেছি, ওটার সঙ্গে ½ mv²/r, যেটা তোমাদের জানা ফর্মুলা, ব্যবহার করেছি। সেখান থেকে আমি আর এর মান বার করেছি, অর্থাৎ কত ব্যাসার্ধ নিয়ে ঘুরবে
সেই ব্যাসার্ধের মানটা কি কি বিষয়ের উপর নির্ভর করছে সেটা একটু দেখতে পাচ্ছি আমি এখানে। আমি এটাকে আরেকটু সাজিয়ে লিখেছি Q/M ফ্যাক্টর করে। Q/M এই ফ্যাক্টরটাকে একটা মানে একক ভরে তার আধানটা কত সেইটা মাপার জন্যে এই Q/M ফ্যাক্টরটাকে ব্যবহার করা হয়। এটা আমাদের খুব কাজে লাগে পরবর্তীকালে। তো কী কী বিষয়ের উপর নির্ভর করছে? 1 নম্বর আমি দেখতে পাচ্ছি যে ভি এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ আমার গতিবেগ, আধানের গতিবেগ যত বেশি থাকবে ব্যাসার্ধটা তত বড় হবে, অর্থাৎ তত বড় রেডিয়াস নিয়ে সে আধানটা ঘুরবে। আচ্ছা, 2 নম্বর কি দেখতে পাচ্ছি যে ভরের কথা, ভরের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ভর বেশি হলে তোমার দেখতে পাচ্ছি যে বেশি নিয়ে ঘুরছে। কিন্তু Q/M অর্থাৎ একক ভরের আধানটা কত সেইটার ওপর কিন্তু সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতে পাচ্ছি আবার। ঠিক আছে, অর্থাৎ একক ভরে তার আধান কত, কারণ এটাই আমার দরকার। অ্যাকচুয়ালি ভরটা নিয়ে খুব ভাবলে চলবে না, কারণ ইলেকট্রন বলো, প্রোটন বলো, এদের আধান এক একজনের এক এক রকম, কিন্তু এদের ভর কিন্তু আবার বিভিন্ন রকম। কাজেই সেই জন্যে একক ভরের ওপর কতটা আধান কাজ করছে সেইটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যে আমরা যখন তোমার কোনো স্পেকট্রোস্কোপিক কোনো অ্যানালিসিস যখন আমি করব, তখন আমার এই জিনিসগুলো খুব বেশি কাজে লাগে এটা করতে গেলে। তোমরা দেখে থাকবে, বোধহয় তো মনে থাকতে পারে, আমি যখন তোমাদেরকে আলফা বিটা গামা পড়াতাম, তেজস্ক্রিয় রশ্মি, ওই যে ক্লাস 10-এ যখন পড়াতাম, তখন দেখবে যে একটা ওই সিসার ব্লক থেকে একটা তেজস্ক্রিয় রশ্মি রেখে দিলাম, সেখান থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করছে, এবং বিকিরণ করছে শুধু নয়, তার সঙ্গে পাশাপাশি আমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছিলাম তার উপরে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা ওই আলফা বিটা তারা কী হচ্ছিলো না, কার্ভ শেপে বেঁকে যাচ্ছিল। ঠিক আছে, আলফা একদিকে বেঁকে যাচ্ছিলো, বিটা একদিকে বেঁকে যাচ্ছিলো। এখন কে বেশি বেঁকবে সেই রেডিয়াস দেখে কিন্তু আমি তার ভর সম্পর্কে তাহলে একটা ধারণা করতে পারি। আবার কে বেশি বেঁকবে বা কে কম বেঁকবে তার আধান সম্পর্কে ধারণা করতে পারি। আবার কোন দিকে বেঁকবে, ডান দিকে বেঁকবে না বাঁ দিকে বেঁকবে, ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরবে, সেটাও কিন্তু আমি ধারণা পেতে পারি এই লেফট হ্যান্ডের যে রুল দিয়েছে আমাকে, ফ্লেমিং যে রুল অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লাই থেকে কিন্তু আমি, অর্থাৎ এই যে এগুলোকে বলে তোমার মানে অ্যানালিসিস, অর্থাৎ স্পেকট্রোস্কোপিক করে, অর্থাৎ এই যে আমার যে এক্স রে প্লেটের ওপর যে এই মানে তাদের যে গতিপথ যে পাবো আমি, সেই গতিপথটাকে এইভাবে তোমার দেখে কণার ভর, কণার আধান এই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গে দেখতে পাচ্ছি ব্যস্তানুপাতিক, অর্থাৎ যত আমি চুম্বক ক্ষেত্র বাড়াবো তত কিন্তু আরটা ছোট হবে, অর্থাৎ কম রেডিয়াস নিয়ে সে তত বেশি ঘুরবে। ঠিক আছে, বেশ। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু আমি একটা আবর্তনের গতির সঙ্গে ওর সঙ্গে তুলনা করতে পেরেছি, কাজে একটা আবর্তন কালও আমি এখানে পেয়ে যাব, কারণ ভি আছে, আর আছে, বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে খুব সিম্পলি এখান থেকে পর্যায়কাল যদি বার করতে চাই, T=2πr/v, তোমাদের জানা ফর্মুলা, সেখান থেকে আর এর মানটাকে বসিয়ে দিয়েছি, ওই আগের যে রিলেশন পেয়েছিলাম এখানে, আর এর যে রিলেশন পেয়েছি সেই আর এর রিলেশন থেকে আমি এটাকে এখানে পুট করেছি। তো এই এক্সপ্রেশন আমার এসছে। আর কি করতে পারি, আর এন বার করতে পারি, কম্পাঙ্ক বের করতে পারি। কম্পাঙ্ক 1/t তোমরা জানো, সো 1/2π = QB/m। এই কম্পাঙ্কটাকে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক। এই সাইক্লোট্রন সম্পর্কে এবার আমরা জানব, সাইক্লোট্রন কম্পাঙ্ক। ঠিক আছে, সাইক্লোট্রন যন্ত্রটা কি? অ্যাকচুয়ালি এটাকে বলা হয় অ্যাক্সিলারেটর, অর্থাৎ ত্বরান্বিত করে। কাকে ত্বরান্বিত করে? আধানকে ত্বরান্বিত করে। কিভাবে করে একটু দেখি। যন্ত্রটা এরকম দুটো ডি আছে, এগুলোকে ডি বলা হয়, দেখতেও ডি এর মতো, এদেরকে ডি বলা হয় ডি। দুটো ডি থাকে এরকম তামার তৈরি, বেশ বড় আকৃতির। ঠিক আছে, যাদেরকে একটা সামান্য সেপারেশনের মাধ্যমে রাখা হয়, এই ব্যাস বরাবর একটা সেপারেশন তাকে করে রাখা হয়। এখানে একটা আধানের অর্থাৎ চার্জের একটা সোর্স আছে, অর্থাৎ সেখান থেকে আধান নির্গত হয়। ঠিক আছে, আর কি করা হয়েছে না, এই ডি দুটোকে যে তলের ওপর আমি রেখেছি, আপাতত আমি খাতার তলের ওপর রেখেছি, সেই তলের সঙ্গে লম্ব দিকে অর্থাৎ এই উপরের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ইউজ করেছি, হাই ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, খুব বেশি মানের একটা ম্যাগনেটিক ফিল্ড আমি ইউজ করে রেখেছি। আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে এই দুটো ডিকে আমি একটা এসি সোর্সের সঙ্গে যুক্ত করেছি, অর্থাৎ পরিবর্তিত প্রবাহ, যার
একদিকটা পজিটিভ হবে, এই দিকটা নেগেটিভ হবে, পরের অর্ধেই দেখা যাবে এই দিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ হবে। ডিসি নয়, এইভাবে এসি, অর্থাৎ ওর অভিমুখটা পরিবর্তিত হবে। এবার কিভাবে এর কাজ করে সেটা একটু দেখি। এই সোর্স থেকে একটা আধান সাপোজ রয়েছে এখানে, ধনাত্মক আধান হতে পারে এইচ প্লাস, হিলিয়াম প্লাস, আলফা কণা, যে কোনো ধরনের আধান থাকতে পারে, ঋণাত্মক আধানও থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে। আমি ধরে নিচ্ছি আমার একটা ধনাত্মক আধানই আছে, ঠিক আছে, প্লাস কিউ আধানই আছে ধরে নিলাম। তাহলে এই প্লাস কিউ আধানটা কী হবে প্রথমে যখনই এই সোর্স থেকে বেরিয়ে আসবে, এই যে এসি আমি অ্যাপ্লাই করেছি তার ফলে ধরা যাক প্রথম হাফ সাইকেলে এইটা প্লাস, এইটা মাইনাস, ঠিক আছে, এই ডিটা আমার বাঁ দিকের ডিটা প্লাস, ডান দিকের ডিটা মাইনাস পেয়েছে। তাহলে কী হবে, এই প্লাস আধানকে ঝট করে টেনে নেবে, এই বাঁ দিকটা টেনে নেবে, মাইনাস যেদিকে আছে সেদিকে টেনে নেবে, এবং টেনে নেওয়ার পরে কী হবে না, সে একটা বেগ নিয়ে সেখানে ঢুকবে, ঠিক আছে। ঢোকার পর কী হবে না, সে চৌম্বক ক্ষেত্রের অধীনে চলে আসবে, অর্থাৎ লরেঞ্জ ফোর্সের অধীনে চলে আসবে। লরেঞ্জ ফোর্সের অধীনে চলে এলে কী হবে, সে বৃত্তাকার পথে ঘুরতে শুরু করবে, এবং বৃত্তাকার পথে ঘোরার সময় আমরা জানি যে তার ভেলোসিটি সেম থাকবে। খুব ভালো করে কথাগুলো শোনো, কিন্তু ভেলোসিটি সেম থাকবে, কোনো ভেলোসিটি চেঞ্জ হবে না। ভেলোসিটি যদি চেঞ্জ না হয় তাহলে তার রেডিয়াসও চেঞ্জ হবে না, একই রেডিয়াস নিয়ে সে ঘুরবে। ম্যাগনেটিক ফিল্ড আমার ফিক্সড, কাজে অন্য সব কিছু ভেলোসিটি ফিক্সড, তাহলে রেডিয়াসও ফিক্সড থাকবে, অর্থাৎ একই বৃত্তাকার পথে সে ঘুরে এখান থেকে ঘুরে এই প্রান্তে অবধি আসবে। যেই এই প্রান্ত অবধি আসবে আমি এমনভাবে এই এসি মেনটাকে অ্যাডজাস্ট করে রাখবো যে ওর এখানে আসতে যে সময়টা লাগবে সেটা আমার অ্যাডজাস্ট করেছি কী করে না, আমার টাইম পিরিয়ড দেখে, আমার কম্পাঙ্ক দেখে, এই কম্পাঙ্কের সঙ্গে কম্পাঙ্ককে মিলিয়ে রেখেছি। যেই ও এখান থেকে এখানে আসবে অমনি কী হবে না, এর এই দিকটা নেগেটিভ হয়ে যাবে, এই দিকটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ সাইকেলটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে সে যেই এলো তারপরে কী হবে না, এদিকটা এবার এখন আমার নেগেটিভ হয়ে গেছে, যেই এদিকটা নেগেটিভ হয়েছে এই ধনাত্মক আধানকে পেয়ে সে ঝট করে এখানে টেনে নেবে, এই গ্যাপটা তাহলে অতিক্রম করে চলে যাবে। কিন্তু একটা বেগ নিয়ে এসে আসছিল, আবার তার উপর একটা বল প্রযুক্ত হলো, ঝটকা একদম টানলো এরকমভাবে জোরে, তাহলে কী হবে, বেগটা বৃদ্ধি পেল। বেগটা যেই বৃদ্ধি পেয়ে গেল অমনি রেডিয়াসটাও বেড়ে গেল। এতক্ষণ এই রেডিয়াস ছিল, এবার পরের রেডিয়াস চলে এলো, বেড়ে গেল রেডিয়াসটা, কারণ বেগ বাড়লেই রেডিয়াস বাড়বে। সো এবার এই ডিতে কিন্তু বড় রেডিয়াস নিয়ে সে ঘুরতে শুরু করলো, বেগও বেড়ে গেছে। তারপরে সে আবার এখানে এলো, যেই এখানে এলো আবার সেই এসির মেরুটা বদলে গেল, অর্থাৎ এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। আবার কি করবে, আবার সে একে টানবে, ঝটকা দিয়ে টানবে। যেই টানবে অমনি তার বেগ আবার আরও বেড়ে যাবে, আরও বেগ বেড়ে গেল, মানে কি রেডিয়াস আরও বেড়ে গেল। এইভাবে রেডিয়াসগুলো ক্রমশ বাড়তে 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 ডি এর প্রান্ত দিকেও যাবে, এবং ওর গতিবেগ তত বৃদ্ধি পেতে পেতে যাবে, পেতে 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 বৃদ্ধি পেতে 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 একদম কিনারায় এসে দেখা যাবে যে এইখান দিয়ে এটা আধানটা এইভাবে বেরিয়ে চলে আসবে। তখন কিন্তু এই প্লাস কিউ আধান দেখা যাবে যে তার গতিবেগ, যে গতিবেগ নিয়ে শুরু করেছিল তার থেকে অনেক বেশি গতিবেগ নিয়ে এসে বেরিয়ে এলো, অর্থাৎ আধানকে ত্বরান্বিত করলো। তো সাইক্লোট্রনের কাজ হচ্ছে এটাই, যেটা আধানকে ত্বরান্বিত করে দেওয়া, ঠিক আছে। এইবার এই সাইক্লোট্রনটা একেবারে উপযুক্ত অবস্থায় বা অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাজ করবে কখন না, ওই যে আমি যেটা তোমাদেরকে বললাম যে এই এখান থেকে এই অবধি আসার মাত্রই এই ডিরেকশানটা বদলে যাবে, অর্থাৎ সাইক্লোট্রনের যে কম্পাঙ্ক আমি পেয়েছি সেই কম্পাঙ্কটা আমার এসি মেনের কম্পাঙ্কের সঙ্গে মিলিয়ে দিতে হবে। এই অবস্থাটাকে বলা হচ্ছে রেজোনেন্স বা অনুনাদ। তোমরা রেজোনেন্স অলরেডি পড়েছো ক্লাস ইয়েতে, দুটো কম্পাঙ্ককে যখন মিলে ম্যাচ করে তখনই রেজোনেন্স হয়। সো এই রেজোনেন্স যদি আমি তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার সাইক্লোট্রন সব থেকে মানে তোমার ভালোভাবে কাজ করবে, ঠিক আছে, সব থেকে এফিসিয়েন্ট ওয়েতে কাজ করবে, সেটাই আমার কাজ হবে। এবার যদি আমি আধান্বিত কণার গতিশক্তি বার করতে চাই তাহলে কী হবে, একে ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, ঠিক আছে। এখন mv স্কোয়ার পেয়েছি, কিন্তু এখানে তো ভিটা ফিক্সড নয়, ভিটা তো বাড়ছে। ভি ম্যাক্সিমাম কখন হতে পারে, যখন আর ম্যাক্সিমাম তখনই ভি ম্যাক্সিমাম। তাহলে আর এর ফর্মুলা আমি অলরেডি পেয়েছি, এম ভি বাই বি কিউ, আগেই দেখিয়েছি, দেখে নেবে। সেখান থেকে ভি বার করেছি বি কিউ আর বাই এম। আচ্ছা, এবার আমি আরটাকে ধরছি, এই ডি এর ব্যাসার্ধটাকে ক্যাপিটাল আর ধরছি, ঠিক আছে, আমি তাই ধরেছি, এই ডি এর ব্যাসার্ধকে ক্যাপিটাল আর ধরেছি। স্মল আরের পরিবর্তে ক্যাপিটাল আর বলে দিলে বসিয়ে দিলাম, তাহলে এটাই আমার ম্যাক্সিমাম ভেলোসিটি। এই ভেলোসিটি রিচ করার পরই ও ডি ছেড়ে বেরিয়ে চলে আসবে। তাহলে সেই যদি হয় তাহলে সেই মানটাকে বসিয়ে দিলাম,
তো সেখান থেকে আমি একটা গতিশক্তির এক্সপ্রেশন পেয়ে গেলাম। কঠিন কিছু নয়, দেখে রাখবে, এখান থেকে ছোটো ছোটো অঙ্ক কিন্তু আসে, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি থেকে অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে। আর দুটো জিনিস আছে, আমি এই দুটো জিনিস একটু তাড়াতাড়ি তোমাদেরকে পড়িয়ে দিই, তোমরা বইয়ে দেখবে, অসুবিধা কিছু নাই। কি সেটা না, একটা চৌম্বক ক্ষেত্র আছে এরকম, এটা 3 ডাইমেনশন নিয়ে কাজ করছি আমি। এরকম একটা চৌম্বক ক্ষেত্র আছে, যে চৌম্বক ক্ষেত্রটা জেড অভিমুখে, অর্থাৎ তোমার ধরতে পারো তুমি পাতার তল থেকে লম্ব হবে বা জেড অভিমুখে কাজ করছে, ঠিক আছে, উপরের দিকে। নিচে এখানে এক্স ওয়াই তল রয়েছে। আচ্ছা, এবার এই এক্স ওয়াই তলে একটা আধান, তোমার কিউ আধান ধরো, প্লাস হোক মাইনাস হোক, সে প্রবেশ করলো। কখনো আমি বলছি না যে না এক্স ওয়াই তলে প্রবেশ করলো না, কিন্তু সে কিন্তু এইরকমভাবে প্রবেশ করলো, ঠিক আছে। কারণ আমি কিন্তু ত্রিমাত্রিক ফ্রেম নিয়ে নিচ্ছি, দেখো ত্রিমাত্রিক ফ্রেমে আমি দেখাচ্ছি যে জেড ডিরেকশানটাকে খাতার তলের উপরে ধরেছি, এই অভিমুখে বি কাজ করছে, এক্স ওয়াই আমার খাতার তলটা। এবার যে আধানটা ঢুকলো সেই আধানটা কিন্তু এক্স ওয়াই তলের ওপর শুয়ে আছে তা কিন্তু নয়, ও কিন্তু ঢুকেছে একটা অ্যাঙ্গেল করে, যেটা কিনা এক্স ওয়াই তলের সঙ্গেও অ্যাঙ্গেল করে আছে, আবার বি এর সঙ্গেও অ্যাঙ্গেল করে আছে। অর্থাৎ বুঝতেই পারছো যে ওর এইভাবে আছে ধরো, ঠিক আছে, মানে মাটি থেকে কিন্তু ছেড়ে আছে, এটা ত্রিমাত্রিক তলে আধানটা কিন্তু বিচরণ করার জন্য ঢুকেছে শূন্যে ভেসে। তাহলে কি হবে, তাহলে তার মোশনটা কেমন হবে? কারণ আমি খুব ভালো করে একটু আগে জেনেছি যে যদি এক্স ওয়াই তলে যদি ঢুকতো সে, তাহলে কিন্তু সে এই এই মানে এই যে জেড ডিরেকশনে যে বি কাজ করছে, সেই বিকে ঘিরে একটা সার্কুলার পথে সে ঘুরতে লাগতো। এটা আমি এতক্ষণ পড়েছি, কিন্তু এবার বলছি যে না, ও এক্স ওয়াই তলে ঢোকেনি, এক্স ওয়াই তলকে ছাড়িয়ে উপরের দিকে গেছে, অর্থাৎ শূন্যতে রয়েছে এখন। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এটাই হবে, দেখো এই যে ঢুকেছে ভি অভিমুখে ধরে যাচ্ছে, সেই ভি এর একটা উপাংশ যেটা এক্স ওয়াই তলের মধ্যে অবস্থান করবে সেটা হচ্ছে ভি সাইন থিটা, আর এই দিকে আর একটা উপাংশ আছে যেটা কিনা জেড অভিমুখে অর্থাৎ কাজ করছে, সেটা হচ্ছে ভি কস থিটা। এই দুটো উপাংশ তাহলে ভি এর রয়েছে। আচ্ছা, এই দুটো উপাংশের জন্য কি হবে? প্রথমত ভি সাইন থিটা উপাংশ যেটা এক্স ওয়াই তলের উপর অবস্থান করছে, সেই উপাংশের জন্য কি হবে না, সেই উপাংশের জন্য আমরা এতক্ষণ যা পড়ে এলাম, অর্থাৎ ভি বেগ নিয়ে যদি ঢোকে তাহলে বৃত্তাকার পথে ঘুরতে শুরু করবে, সাইক্লোট্রনের মতো ঘুরতে শুরু করবে, তাই হবে। ভি সাইন থিটা উপাংশের জন্য সেই ঘটনাগুলোই ঘটবে। তাই সেখান থেকে আমি দেখো আর এর মান বসিয়েছি এম ভি সাইন থিটা, শুধু সাইন থিটা ফ্যাক্টরটা এক্সট্রা এসছে আমার, ওটাকে আমার ভি ভাবলেই চললো, ভি সাইন থিটাকে ভি ভাবলেই চলবে, ভি সাইন থিটা বাই বি কিউ। সেখান থেকে আমি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বার করেছি, টাইম পিরিয়ড বার করেছি, সব বার করে ফেলেছি। আচ্ছা, তাহলে আমার এটা এই ব্যাসার্ধ নিয়ে সে ঘুরবে, আমি বুঝতে পারছি ঘুরবে, মোট কথা যাই হোক না কেন, আর কী হবে আমি জানি না, কিন্তু ঘুরবে মোট কথা সে। কিন্তু এখানে আর একটা উপাংশ আছে, যেটা হচ্ছে ভি কস থিটা, যেটা বিয়ের দিকে। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে এই কণার আধানের যে বেগের যে দিক, সেই দিক যদি বিয়ের দিকের সঙ্গে যদি একই হয়ে যায়, অর্থাৎ একই অভিমুখে হয়ে যায়, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 হয়ে যাবে। সেক্ষেত্রে লরেঞ্জ ফোর্স কিউ ভি ক্রস বি শূন্য হয়ে যাবে, কারণ ওই সাইন 0 ডিগ্রি 0 হয়ে যাবে, সেক্ষেত্রে লরেঞ্জ ফোর্স থাকবে না। তাহলে ভি কস থিটা উপাংশের জন্য দেখতে পাচ্ছি যে কোনো লরেঞ্জ ফোর্স কাজ করবে না, কিন্তু ভি কস থিটা উপাংশ তো আছে, সে তো চাইবে ওকে উপরের দিকে নিয়ে যেতে কণাটাকে। তাহলে কি হবে, এই ভি সাইন থিটা ওকে চাইছে কি না এক্স ওয়াই তলে ঘোরাতে, চরকির মতো এই জেড অক্ষকে কেন্দ্র করে ঘোরাতে, আর ভি কস থিটা চাইছে ওকে জেড অক্ষের দিকে নিয়ে যেতে, উপরের দিকে নিয়ে যেতে। তাহলে দুয়ের মিশ্র ফল কি হবে না, একটা স্পাইরাল মোশন দেখা দেবে। তোমার স্পাইরাল মোশন কীরকম ছবিটা, এই দেখো ছবিটা আমি এখানে রেখেছি, এইভাবে অর্থাৎ ঘুরবে, বৃত্তাকার পথে ঘুরবে, আবার জেড অক্ষকে মানে অক্ষ করে বৃত্তাকার পথে ঘুরবে, প্লাস উপরের দিকে উঠতে উঠতে যাবে, জেড অক্ষ বরাবর উঠতে উঠতে যাবে। তোমরা স্পাইরাল অনেকেই দেখেছো, স্পাইরাল বাইন্ডিং করে অনেকে, বই খাতা ওরকম করে বাইন্ডিং করা থাকে, বা অনেকে দেখবে সিঁড়ি থাকে এরকম, অনেক বাড়িতে স্পাইরাল সিঁড়ি থাকে, ঘুরে ঘুরে উঠতে 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 ওঠে। তাহলে এই রকম সে আচরণ করবে। পরীক্ষার জন্য এগুলো একটু দেখে রেখো, কখনও দেয় বিভিন্ন রকম প্রশ্ন অনেক সময় আসে। আচ্ছা, সেখান থেকে আমি কী বার করবো, এখান থেকে আমি একটা জিনিস বার করবো, সেটা হচ্ছে পিচ। তোমরা অলরেডি স্ক্রু গেজের পিচ পড়েছো। পিচটা কি না, তোমার একটা পূর্ণ রোটেশনে সে জেড অক্ষের দিকে কতটা মুভ করবে, এটাকেই বলে পিচ। তোমরা স্ক্রু গেজ পড়ার সময় তোমাদেরকে বলেছিলাম যে একবার পূর্ণ একটা ফুল রোটেশনের ফলে, চক্রাকার স্কেলের একবার ফুল রোটেশনের ফলে লিনিয়ার স্কেল বরাবর কত দূর এগোচ্ছে, সেটাই হচ্ছে পিচ। ঠিক আছে, এখানেও ঠিক তাই। পিচটা তাহলে কী হবে না,
একটা ফুল রোটেশনের সময় কত লাগে না আবর্তনকাল যা সেই সময় লাগে, সেই সময়কে তাহলে যদি রৈখিক বেগ দিয়ে অর্থাৎ এই জেড উপাংশ বরাবর ভি কস থিটা বেগ দিয়ে যদি গুণ করি তাহলে আমার পিচ পেয়ে যাব। সো টি এর মান বসিয়ে দিয়েছি, আবর্তনকালের মান ইন্টু ভি কস থিটা বসিয়ে দিয়েছি। বসানোর পর একটু সিম্পলিফাই করেছি। কি সিম্পলিফাই করেছি না ওখান থেকে আর এর মানটাকে নিয়ে এসেছি, অর্থাৎ এই যে সাইন থিটার যে আর দিয়ে যে সাইন থিটার যে মানটা পেয়েছিলাম সেই সাইন থিটার মানটাকে আমি এইখানে তোমার ভি দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে। আর ইকুয়াল টু এইটা পেয়েছিলাম, তাহলে ভি ইকুয়াল টু এটা, সেই ভি এর মানটা ওই যে তোমার পিচের যে ইকুয়েশনটা পেলাম এইখানে আমি এই ভি এর মানটা এই ভি এর জায়গায় ওই মানটাকে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে টসিয়ে দেখতে পাচ্ছি যে এইরকম একটা জিনিস আসছে, এই জিনিসটা আসছে 2πr কট থিটা, অর্থাৎ পরিধি ইন্টু কট থিটা, এটা হচ্ছে তার পিচের মান। দেখে রেখো, এগুলো কাজে লাগে অনেক সময়। আচ্ছা, নেক্সট আর একটা হচ্ছে যে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি প্রবেশ করে, ঠিক আছে, শর্টে বলে দিই। দেখো আগেই তোমাদেরকে বলেছি যে তড়িৎ ক্ষেত্রে যদি প্রবেশ করে তাহলে প্রযুক্ত বলটার মান কিউ ইন্টু ই। তাহলে আমার নিউটনের সূত্র অনুযায়ী ভর ইন্টু ত্বরণ ইকুয়াল টু কিউ ইন্টু ই, তাহলে ত্বরণটা কী হবে কিউ ই বাই এম, ঠিক আছে। আচ্ছা, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এস ইকুয়াল টু যদি প্রাথমিক বেগ শূন্য হয় এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, সেখানে এর মান বসিয়ে দিলে পেয়ে যাবো। আচ্ছা, এখানে কি বলছে না, এখানে বলছে যে এক্স অক্ষ বরাবর একটা আধান মুভ করছে, তড়িৎ ক্ষেত্র কাজ করছে ই এর দিকে, ঠিক আছে, ই এর দিকে, আর এক্স অক্ষ বরাবর আধানটা মুভ করছে। দেখো আধানটা যদি স্থির থাকতো তাহলে কিন্তু ওই প্রযুক্ত বলের দিকটা ওই ই এর দিকটার সঙ্গেই সমান হতো, কিউ ইন্টু ই ওই দিকেই হতো। কিন্তু এখানে যেহেতু আধানটা এই দিকে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর যাচ্ছে, আবার আবার টানছে এদিকে, তাহলে দুয়ের মিলিত ফলে কী হবে, সেরকম ঘুরে যাবে। এখন এতটাই অধিবৃত্তের মতোই হবে কি হবে না সেটা অঙ্ক আমাকে বলবে। আচ্ছা, তাহলে তার জন্য আমি কি করছি না, প্রথমত আমার যে ওয়াই অক্ষ বরাবর যে বল যে কাজ করছে সেইটা আমি দেখি যে ওয়াই অক্ষ বরাবর ই কাজ করছে, তাহলে এইদিকে একটা বলও কাজ করছে আমার, ঠিক আছে। সেই বলের অভিমুখে একটা ত্বরণও থাকবে, এটা তো ইলেকট্রিক ফিল্ড যেহেতু সেহেতু ত্বরণ থাকবে, তো লরেন্জ ফোর্স নয়, এই তোমার ম্যাগনেটিক ফিল্ড ফোর্স নয়, ইলেকট্রিক ফোর্স যেহেতু ত্বরণ থাকবে, তাহলে সেই ত্বরণটা আমি এই যে বার করেছি এ ইকুয়াল টু কিউ ই বাই এম। আচ্ছা, তাহলে টি সময়ে ওয়াইয়ের দিকে কতটা যাবে না ওয়াই ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু হাফ এর মান বসিয়ে দিলাম। আচ্ছা, এবার টি সময়ে এক্স অক্ষ বরাবর কত দূর যাবে না তোমার দেখো টি সময়ে তোমার এক্সের দিকে কত দূর যাবে, এক্স বাই ইউ, টি ইকুয়াল টু এক্স বাই ইউ, দূরত্ব বাই, তাহলে এক্স দূরত্ব যদি যাই ধরে নিই তাহলে এক্স বাই ইউ, ঠিক আছে। তাহলে টি, এখান থেকে টি এর মানটাকে আমি নিয়ে এসে এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে এটা তোমরা অনেকটা ওই ইয়ের মতো মনে হচ্ছে, দেখবে সেই প্রাসের গতি যেরকম পড়েছিলে তোমরা, প্রাসের গতিতে ওরকম একটা ভেলোসিটিকে দুটো উপাংশে ভেঙে নিয়ে এদিকে করেছিলাম ওদিকে করেছিলাম, দিয়ে দুটোকে মিলিয়ে দিয়েছিলাম, তাতে দেখেছিলাম অধিবৃত্তের মতো একটা জিনিস এসেছিলো। এখানেও ঠিক তাই, সেই প্রাসের গতির মতো, ঠিক আছে, প্রজেক্টাইল যে মোশন পড়েছিলাম আমরা ক্লাস 11-এ, তো সেই রকম জিনিস অনেকটা দেখো এখানে বসিয়ে দেওয়ার পর এটা এরকম এক্স স্কোয়ার ইকুয়াল টু এত ইন্টু ওয়াই, অর্থাৎ তোমরা খুব ভালো করেই জানো এটা যে অধিবৃত্তের যে সমীকরণ সেটা যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এরকম অধিবৃত্তের সমীকরণ তোমরা জানো। সেক্ষেত্রে তোমার যে ইয়েটা হয় সেটা কীরকম হয় না এক্স অক্ষকে ঘিরে হয়, তাই তো, এক্স অক্ষকে মুখ করা হয়, অর্থাৎ যার মাথায় স্কোয়ার থাকবে সে অক্ষটার দিকে কিন্তু হবে না অধিবৃত্তটা, ঠিক আছে। এখানেও দেখো ঠিক তাই, এক্সের স্কোয়ার আছে তাহলে ওয়াইয়ের মাথায় স্কোয়ার নেই, তাহলে ওয়াইকে ঘিরে হবে, কিন্তু ওয়াই অক্ষকে ঘিরে হবে, ঠিক আছে। এটা তোমরা জিওমেট্রি যারা পড়েছো তারা আরও ভালো জানবে আমার থেকে মনে হয়। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এইটা আমরা জানি অধিবৃত্তের সমীকরণ। এক্স যার মাথায় পাওয়ার 1 সেইটাকে ঘিরে হয় সবসময় অধিবৃত্তটা, ঠিক আছে, সেই অক্ষকে ঘিরে হয়। এখানে যেহেতু দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এত কনস্ট্যান্ট ইন্টু ওয়াই, তাহলে ওয়াই অক্ষকে ঘিরে হবে কিন্তু, ঠিক আছে, যেহেতু ওয়াইয়ের ঘাতটাও 1। তো এই অবধি আমি পড়ালাম। নেক্সট আর কিছু জিনিস আছে একটা সেগুলো আমি তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে যে দুটো তার পাশাপাশি তড়িৎ প্রবাহ হচ্ছে, কে কার ওপর কত ফোর্স অ্যাপ্লাই করবে, এইসব আছে। আর তার সঙ্গে কিছু প্রবলেম আছে, ওটা নেক্সট দিন আমি আলোচনা করে দেবো। অল্প একটু থিওরি আছে, কিছু প্রবলেম আমি নিয়ে পরের দিন আলোচনা করব, ঠিক আছে। তোমরা এটা পড়ো, তারপর বইটা ভালো করে পড়ো, বইয়ে খুব ভালো আছে, তোমরা বইটা পড়ো তাহলেই হবে।